আপনারা জানেন যে আমরা ধারাবাহিকভাবে উদ্যোক্তাদের জন্য যারা অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের না তাদের কিছু অ্যাকাউন্টিং নর্মস এবং কোম্পানি অ্যাক্টের কিছু বিষয় আপনাদের সাথে আমরা আলাপ করার জন্য, শেখানোর জন্য, বোঝানোর জন্য, বলার জন্য এই অনলাইন ক্লাসের আয়োজন। এবং আমরা এর মধ্যে বেশ কয়েকটা ক্লাস আমরা ধারাবাহিকভাবে করেছি। আজকের যে বিষয়টা আমরা আলাপ করব সেটা হচ্ছে যে কোম্পানি ফরমেশন। উদ্যোক্তাদের কিন্তু এটা খুব বেশি করে জানতে হবে, কারণ আপনার হয়তো একটা ভালো আইডিয়া আছে, আপনার কাছে হয়তো টাকা আছে, অথবা আপনি ম্যানেজমেন্ট ভালো বোঝেন, কিন্তু একটা কোম্পানি কীভাবে ফর্ম করতে হয়, সেগুলোর কোনটাতে গেলে আপনার সুবিধা বেশি, কোনটাতে কম বেশি, কোনটাতে খরচ বেশি, হ্যাঁ, এইটা কিন্তু আপনার জানতে হবে। তো সেই জন্য আমরা আজকে আলাপ করব যে কোম্পানি ফরমেশন করতে আপনার কোন কোন জিনিসগুলো দরকার এবং কী কী বিষয় আপনাকে একজন উদ্যোক্তা হিসেবে জানতে হবে। এবং এগুলো কোম্পানিজ অ্যাক্ট, এইগুলো নর্মালি অ্যাকাউন্টেন্ট যারা কোম্পানিতে থাকেন তারা এগুলো জেনে থাকেন, এবং আমি মনে করি একজন উদ্যোক্তা হিসেবে আপনারও জানা প্রয়োজন। কোম্পানি ফরমেশন করার জন্য শুরুতেই আপনার যেটা দরকার সেটা হচ্ছে যে একটা নাম, হ্যাঁ, একটা সুন্দর নেম। এটা নিয়ে কিন্তু একটু গবেষণা করবেন, কারণ আমি মনে করি যে একটা নামের উপর অনেক কিছু নির্ভর করে, এবং নামটা যদি একটু ক্যাচি হয়, একটু সুন্দর হয়, মানুষের মুখে মুখে থাকে। যেমন আমাদের নামটা সবাই খুব পছন্দ করেছে, নিজের বলার মতো একটা গল্প। সো এই নামটা নিয়ে অনেকেই আমাকে প্রশ্ন করেছে, এই নামটার কেন আপনি এরকম এত সুন্দর একটা নাম রাখলেন, বা এই নামটাকে, সেটা বলতে গিয়ে আমাকে আবার আরেকটা গল্প বলতে হয়। সো যেমন নিজের বলার মতো গল্প নামটা করার জন্য কিন্তু আমি অনেক সময় নিয়েছি, আমি ভেবেছি অনেক যে কি নাম করা যায়। সো একইভাবে আপনি যে কোম্পানিটা করতে চান, যে অফিসটা করতে চান, সেটার একটা নাম থাকতে হবে, এবং সেই নামটা আপনাকে আরজেএসসি বলে, আরজেএসসি, রেজিস্টার অফ জয়েন্ট স্টক অ্যান্ড কোম্পানি। এইটা হচ্ছে বাংলাদেশে যত কোম্পানি হয় সেগুলোর নিবন্ধনটা এই প্রতিষ্ঠানটা করে, রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি। আমি একটু লিখে দিই যদি আপনাদের মনে না থাকে, রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানি। সো যত কোম্পানি আছে সব কোম্পানিগুলোর রেজিস্ট্রেশন যেখানে হয়। এখন এখানে আপনি নামটা যখন ঠিক করলেন, যে কোনো একটা এক্সওয়াইজের একটা নাম ঠিক করলেন, নামটা কিন্তু আরজিএসসি থেকে নেম ক্লিয়ারেন্স নিতে হয়। কেন? এই অথরিটিটা যে নামটা আপনি ওদের থেকে ক্লিয়ারেন্স নেবেন, সেই নামটা সে আর অন্য কাউকে দিবে না কখনো। সো যার কারণে এটা ওই ডোমেনের মতো করে, আমরা যখন ডোমেন কিনি, আমরা যেমন ইমেল অ্যাড্রেস সিলেক্ট করি, তেমনি নামটাও কিন্তু ওরা ওইখানে, এই কোম্পানির নামগুলো কিন্তু ওরা সংরক্ষণ করে। যার কারণে এখন এটা মোটামুটি কম্পিউটারাইজড হয়ে গেছে, আপনি মুহূর্তেই জানতে পারবেন যে ওই নামটা, যে নামটা আপনি চাচ্ছেন, সেই নামটা খালি আছে কিনা। কিন্তু এখানে একটা কথা আছে, কথাটা হলো আমরা নর্মালি 4 ধরনের কোম্পানি দেখি। একটা হচ্ছে, আমি যদি একটু মুছে ফেলি তাহলে নিচের দিকে লিখতে সুবিধা হবে, আমরা নামটা মাথায় রাখি একটু। 4 ধরনের কোম্পানি নর্মালি হয়, নিবন্ধন হয়, হ্যাঁ। তার মধ্যে একটা হচ্ছে কি, একটা হচ্ছে প্রোপাইটারশিপ, আপনারা অনেকেই জানেন এটা। প্রোপ্রাইটরশিপ মানে ব্যক্তি মালিকানাধীন, যেটা যে আমি একা মালিক, সেটা। 2 নাম্বার হচ্ছে পার্টনারশিপ। পার্টনারশিপ মানে হচ্ছে আপনারা একের অধিক কয়েকজন মিলে যে কোম্পানিটা করলেন, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন বা যে কেউ মিলে হতে পারে, পার্টনারশিপ। 3 নাম্বার হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি, লিমিটেড কোম্পানি। যেমন আপনি যদি কোনো একটা নাম, যেমন আমার প্রতিষ্ঠানের নাম যদি আমি লিখি অপটিম্যাক্স কমিউনিকেশন লিমিটেড, তার মানে এটা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, লাস্টে লিমিটেড লেখা থাকে। আর আমার যেমন অন্য যে প্রতিষ্ঠান, সে আলাদিন বা সেরা বাংলা বা স্কিল আপ, এগুলো কিন্তু পার্টনারশিপ কোম্পানি, সেই জন্য লাস্টে লিমিটেডটা নাই। সো এরকমভাবে, বা এই যে ইউটিভি, এটাও একটা পার্টনারশিপ কোম্পানি, ইউটিভি লাইভ, ইউটিভি এন্টারটেনমেন্ট.com, এটা একটা পার্টনারশিপ কোম্পানি। সো এরকমভাবে আপনাকে, আর প্রোপাইটারশিপ হলো আমি একা মালিক। নতুন আরেকটা কোম্পানি আছে, আমরা সেটা নিয়ে অত ডিটেল আলাপ করব না, কারণ এটা পাবলিক লিমিটেড কোম্পানি বলে যেটাকে। সো নর্মালি যেসব কোম্পানিগুলোর সে পেড আপ ক্যাপিটাল
কোটি টাকার উপরে, কয়েকশো কোটি টাকা, 50 কোটি 100 দেয়, ওইসব কোম্পানিগুলো নর্মালি বা অনেক যেগুলো নর্মালি বাজারে যায়, শেয়ার মার্কেটে যেগুলো যায়, সেগুলোকে নর্মালি পাবলিক লিমিটেড কোম্পানি বলে। সো এটা নিয়ে আমরা আজকে অত আলাপ করব না, আমরা এই তিনটা নিয়ে আলাপ করব। নতুন একটা অ্যাক্ট হয়েছে, যেমন প্রপাইটারশিপ একজন মালিকানা, এটা তো আমরা জানি। পার্টনারশিপ 2 এবং এর ততোধিক। প্রাইভেট লিমিটেড কোম্পানি আপনার আগে যেটা ছিল 2 জন 3 জন 5 জন 10 জন এরকম মিলে করা যেত। রিসেন্টলি একটা অ্যাক্ট হয়েছে যে একজনেও একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি করতে পারে। প্রাইভেট লিমিটেড কোম্পানির কিছু সুবিধা এই দুইটা থেকে একটু বাড়তি সুবিধা আছে, যার জন্য এটা অনেকে প্রেফার করে। কিন্তু আপনাকে জানতে হবে যে এইগুলো খরচ কি। আমি মনে করি আমাদের এখানে বেশিরভাগ উদ্যোক্তা যেহেতু এসএমই, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, যেহেতু আমরা প্রেফার করব এই 3 ধরনের মধ্যে আমরা থাকার চেষ্টা করব। এবং আমি ব্যক্তিগতভাবে, যেমন আমার অপটিম্যাক্স একটা বড় কোম্পানি, এই জন্য আমরা এটা প্রাইভেট লিমিটেড করেছি। কিন্তু আমাদের অন্য যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো অত বড়, অপটিম্যাক্সের মতো বড় না, সেই জন্য আমরা এগুলো হয়তো এগুলো ভবিষ্যতে প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়ে যাবে যদি আরও বড় হয়, যেমন আলাদিন, শেরা বাংলা, এগুলো পার্টনারশিপ কোম্পানি। কারণ এখানে কোম্পানিটা ফর্ম করতে খরচ কম। যেমন আমি এক্স্যাক্ট ফিগারটা বলতে পারবো না, বাট নর্মালি বলা হয় যে প্রপার্টারশিপ কোম্পানিতে শুধু ট্রেড লাইসেন্স দিয়ে কিন্তু আপনি প্রপার্টারশিপ কোম্পানিটা করে ফেলতে পারবেন। কিন্তু পার্টনারশিপে আপনাকে একটা পার্টনারশিপ ডিড করতে হবে, যেটা 3000 টাকার স্ট্যাম্পে হয়, এবং যেটা ওই যে আরজেএসসি থেকে যেটা লিখেছিলাম আমি তখন, আরজেএসসি থেকে নিবন্ধন করে নিতে হয় এই পার্টনারশিপ ডিডটা। আচ্ছা, এখন নেম ক্লিয়ারেন্সের ব্যাপারটা আসি। নর্মালি প্রপার্টারশিপে নেম ক্লিয়ারেন্সের প্রয়োজন হয় না, যেহেতু এই প্রপার্টারশিপ আরজেএসসিতে যেতে হয় না। আরজেএসসিতে যাই হচ্ছে এই 2 নাম্বার পার্টনারশিপ কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানি, এই 3 ধরনের কোম্পানিকে নিয়ে ডিল করে আরজেএসসি। প্রপার্টারশিপকে নিয়ে আরজেএসসি ডিল করে না, যার কারণে আপনাকে আরজেএসসিতে কখনো এদের যেতে হয় না। এরা শুধু একটা ট্রেড লাইসেন্স নিয়েই কিন্তু ব্যবসা শুরু করে দিতে পারে, খুব সহজ। আপনি একটা ফেসবুক ভিত্তিক, যদি ফেসবুক পেজ ভিত্তিক আপনি কোনো কোম্পানি শুরু করেন, অফিস শুরু করেন, আপনি জাস্ট একটা ট্রেড লাইসেন্স নিয়ে। অনেকে আমাকে বলেন যে ফেসবুক পেজ ভিত্তিক প্রতিষ্ঠান করলে কি ট্রেড লাইসেন্সের দরকার আছে কিনা, এই প্রশ্নটা অনেকে আমাকে করেন। আমি বলবো দরকার আছে, করবেন। ট্রেড লাইসেন্সের খরচ এখন যদিও বেড়েছে, বাট কম্পারেটিভলি এগুলো করতে যে খরচ লাগে সেটা লাগে না। এইটা করবেন এই কারণে, এই ট্রেড লাইসেন্সটা করলে ট্রেড লাইসেন্সের একটা ভ্যালু থাকে। ট্রেড লাইসেন্সটা যত পুরনো হবে, বয়স যত পুরনো হবে, আপনি কিন্তু অন্যান্য কাজ করতে, বিভিন্ন টেন্ডারে পার্টিসিপেট করতে, বড় কাজ করতে, আপনার কিন্তু এই ট্রেড লাইসেন্সের বয়সটা একটা আপনার জন্য ভূমিকা রাখবে। এবং এখানে ডেফিনেটলি ব্যাংক অ্যাকাউন্ট, আপনার ব্যাংকে ট্রানজ্যাকশান করতে হবে। ব্যাংকে ট্রানজ্যাকশান না করলে আপনার ভবিষ্যতে লোন পেতে বা কোনো একটা টেন্ডার পেতে বা কোথাও কোনো কিছু সাবমিট করতে আপনি কিন্তু ভেজালে পড়ে যাবেন। আমরা অনেকেই যারা ফেসবুক পেজ দিয়ে যারা ব্যবসা করি, তারা অনেকেই ব্যাংক অ্যাকাউন্ট, মানে ট্রানজ্যাকশানগুলো ক্যাশ করেন, ক্যাশ অন ডেলিভারি, এভরিথিং। আপনি ক্যাশ অন ডেলিভারি করেন, টাকাটা ব্যাংকে জমা দেওয়ার চেষ্টা করবেন। কারণ আপনি যদি ব্যাংকিংটা না করেন, আপনি যে অনেক টাকা সেল করেন এটা তো আপনি কথার কথা, আপনি একটা পেজ দিয়ে শুরু করেছেন একটা কোম্পানি, 2-3 বছর পর করার পর আপনারটা এত বড় হলো যে আপনার এখন ইনভেস্টার নেওয়ার দরকার, আপনার ভ্যালুয়েশন তৈরি করা দরকার। তাহলে আপনি ইনভেস্টারকে বুঝাবেন কী করে যদি আপনি ব্যাংকে লেনদেনটা না করেন? কারণ ইনভেস্টারকে আপনি বললেন যে আমি গত বছর এত লক্ষ টাকা সেল করেছি, সে তো ব্যাংক স্টেটমেন্ট না দেখলে বিশ্বাস করবে না। তাহলে আপনার অবশ্যই একটা ট্রেড লাইসেন্স এবং ব্যাংক অ্যাকাউন্ট, আপনি যে ফেসবুক পেজ ভিত্তিক করেন আর যেই ধরনের প্রতিষ্ঠানই করেন, প্রপার্টারশিপ একা করলে ডেফিনেটলি এই দুইটা জিনিস আপনি করবেন। ব্যাংকে ট্রানজ্যাকশানটা করবেন আর ট্রেড লাইসেন্সটা করে রাখবেন। না করেও আপনি করতে পারেন, এই দুইটা না করেও আপনি প্রপার্টারশিপ বিজনেস আপনি করতে পারেন, ফেসবুক পেজ ভিত্তিক করতে পারেন। কিন্তু আলটিমেটলি আপনার প্রফেশনালিজমটা তৈরি হবে না, আপনি ভবিষ্যতে বড় হইতে পারবেন না। এটা বড় হইতে গেলে আপনাকে কিন্তু
এগুলো লাগবে। সো এইখানে আপনার খরচ কিন্তু শুধু ট্রেড লাইসেন্সে, কিন্তু এইখানে পার্টনারশিপ ডিডে যেটা বললাম এখানে একটা খরচ আছে, আপনার ট্রেড লাইসেন্সে খরচ আছে, এখানে যা যা লাগে মোটামুটি সবই এখানে লাগে। কিন্তু এই পার্টনারশিপ ডিডের জায়গায় এখানে যেটা লাগে সেটা হচ্ছে মেমোরেন্ডাম অফ আর্টিকেলস অ্যান্ড অ্যাসোসিয়েশন। এটা নর্মালি একটা নির্দিষ্ট ফরম্যাট থাকে, সেই অনুযায়ী পার্টনারশিপ ডিডেরও মোটামুটি একটা ফরম্যাট থাকে, সেই ফরম্যাট অনুযায়ী আপনি কি বিজনেস করতে চান সেখানে কি থাকতে পারে পার্টনারশিপ ডিডে। আমি যদি আরেকটু ডিটেলে যাই, অত ডিটেলে যাব না ভেবেছিলাম। পার্টনারশিপ ডিডে নর্মালি আপনি কি ধরনের ব্যবসা করবেন, তারপরে আপনার কার কি রাইট থাকবে, শেয়ার পোর্শনটা কার কত টাকা দিয়ে ব্যবসা শুরু করতে যাচ্ছেন, কে ব্যবসাটা লেনদেন করবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কে সিগনেচারি করবেন, এবং দায় দায়িত্ব এবং হিসাব নিকাশ কীভাবে করবেন, এবং লাভ ক্ষতি বন্টন কীভাবে করবেন, যারা কোম্পানিতে কাজ করবে তাদের রেমুনারেশন কী হবে, এই টোটাল জিনিসটা এখানে থাকে, পার্টনারশিপ ডিডে থাকে। মেমোরেন্ডামেও একই, একটু বিগার আকারে থাকে। বোর্ড অফ ডিরেক্টরস কারা, সেখানে একটা বোর্ড অফ ডিরেক্টরস থাকে। বোর্ড অফ ডিরেক্টরস কারা, প্রত্যেক শেয়ার হোল্ডার বোর্ড অফ ডিরেক্টরস হতে হবে। এবং সে আপনার প্রাইভেট লিমিটেড কোম্পানিতে 14 জন শেয়ার হোল্ডার থাকতে পারে, 15 জন, 20 জন, 50 জন থাকতে পারে, মেবি 7 জনকে নিয়ে বোর্ড হয়। সো বোর্ড কারা, বোর্ড অফ ডিরেক্টরস কারা, যারা তারাই বোর্ড অফ ডিরেক্টরস হন যারা কোম্পানিতে ভ্যালু অ্যাড করতে পারেন, পলিসি দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, কারণ তারা মিটিং করেন, বিভিন্নভাবে করেন। সো এটা থাকতে পারে। সো এইটা আবার এই দুটোটা জিনিস ওই যে আরজিএসসিতে নিবন্ধন করতে হয়, এই দুইটা জিনিস। এখানে পার্টনারশিপ ডিড আর এখানে হচ্ছে মেমোরেন্ডাম অফ আর্টিকেলস অ্যান্ড অ্যাসোসিয়েশন। এটা আপনাকে আরজিএসসিতে রেজিস্ট্রি করতে হবে। এবং একই সঙ্গে এখানেও ট্রেড লাইসেন্স লাগবে, তারপরে এখানেও ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে, কিন্তু এই ট্রেড লাইসেন্স করতে আপনার কি লাগবে এটা একটু জানতে হবে। এখানেও ট্রেড লাইসেন্স করতে কি লাগবে এটা আপনার একটু জানতে হবে। এখানেও তো লাগবেই। ট্রেড লাইসেন্স করতে পার্টনারশিপে বা এখানে যেটাই হোক, প্রপার্টরশিপে ট্রেড লাইসেন্স করার জন্য সিম্পল, আপনার ছবি, কি ধরনের ব্যবসা করতে চান। ট্রেড লাইসেন্সের ফি নির্ভর করে আপনি কি ধরনের ব্যবসা করবেন সেটার উপরে, সে ধরনটা আপনাকে লিখতে হবে। আপনার ছবি লাগবে, আর আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে। হ্যাঁ, এইটা দিয়ে আপনি প্রপার্টরশিপে আপনি কিন্তু ট্রেড লাইসেন্স আপনি পেয়ে যাবেন, কিন্তু একটা কমার্শিয়াল অ্যাড্রেস দিতে হবে। এটা হচ্ছে আরেকটা ঝামেলা, সেটা হচ্ছে একটা হাউস রেন্ট ডিড। আপনি যদি ট্রেড লাইসেন্সের নামে কোম্পানিটা করতে চান, প্রপার্টরশিপেও এই ঝামেলাটা আছে, আপনার একটা অফিস ভাড়ার ডিড লাগবে। এখন আপনি যদি সেটা ভাড়া হয় ভাড়া দিবেন, আপনি যদি নিজের মালিকানা হয় তাহলে আপনার মালিকানা দলিল দিবেন, দিয়ে কিন্তু আপনার ট্রেড লাইসেন্সটা করতে হবে, ঠিক আছে। এবং ব্যাংকেও কিন্তু ওই জিনিসগুলো আপনার চাইবে, এবং অ্যাকর্ডিংলি ওইখানে টিন, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, এখন এটা টিন হয়ে গেছে। আপনার ব্যবসার ধরন কি হয় সেটা অনুযায়ী আপনার ভ্যাট লাগবে। হ্যাঁ, এটাকে এখন বিনও বলে। হ্যাঁ, তারপর আপনি যদি ইম্পোর্ট করেন, এক্সপোর্ট করেন, তাহলে আইআরসি, আমি জানি না তো নিচে দেখা আসতেছে কিনা, আইআরসি লাগবে। এই প্রত্যেকটা জিনিস কিন্তু আবার এখানেও লাগবে। আপনি এখানেও যদি ট্রেড লাইসেন্স করতে চান পার্টনারশিপে, আপনার পার্টনারশিপ ডিড লাগবে, আপনার হাউস রেন্টের এগ্রিমেন্ট লাগবে, ফটো লাগবে, এবং আপনার এই সব কিছু মিলে সিটি কর্পোরেশনে জমা দিলে আপনি ট্রেড লাইসেন্সটা পাবেন, এবং ব্যবসার ধরন লিখে দিতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে গেলেও ব্যাঙ্কে কিন্তু সবই চাইবে। কি চাইবে? এই যে ব্যাঙ্কে আপনার পার্টনারশিপ ডিড চাইবে, ট্রেড লাইসেন্স চাইবে, তারপরে টিন চাইবে, ভ্যাট চাইবে, সব চাইবে কিন্তু। সো আপনি এগুলো কিন্তু করে ফেলতে হবে। সো অ্যাকর্ডিংলি এখানেও একই জিনিস, এখানেও লাগবে, এটাও লাগবে। সো এখানেও একই, হ্যাঁ, এটাও লাগবে। তো সেই জন্য আমি যেটা আপনাদের বলার চেষ্টা করছি এই টোটাল জিনিসটা দিয়ে, যে পার্টনারশিপে ধরেন নিবন্ধন খরচ যদি আমাকে জিজ্ঞেস করেন,
আই এম নট শিওর, কাছাকাছি বলতে পারবো যে 20 থেকে 30,000 টাকা বা 40,000 টাকার মতো লাগে উকিল ভেদে। সরকারি ফিটা খুব বেশি না। প্রাইভেট লিমিটেড কোম্পানিতে 50 থেকে 1 লক্ষ টাকা লাগে। সো এই ফিটার কারণে অনেকেই পার্টনারশিপ দিয়ে শুরু করেন 2-3 জন মিলিত হলে, কারণ মোটামুটি লিগাল রাইটস একই, কারণ এটাও জয়েন্ট স্টকে রেজিস্টার্ড হচ্ছে, এটাও জয়েন্ট স্টকে রেজিস্টার হচ্ছে। আর একা করলে তো সমস্যা নেই, আমার জিনিস আমি যেভাবে রাখবো সেভাবেই। বাট এগেইন আমি যারা প্রোপ্রাইটারশিপ বিজনেস করবেন, একা করবেন, তাদেরকে আমি বলবো ট্রেড লাইসেন্স এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই দুইটা অবশ্যই করে নেবেন। এবং এই দুইটা করার জন্য আপনার কিছু জিনিস লাগবে, সেগুলো তো থাকতেই হবে, আপনার কিছু করার নাই। আপনি দেশে ব্যবসা করবেন, আপনার ট্যাক্স আইডেন্টিফিকেশান লাগবে, আপনি একটা গাড়ি কিনতে লাগলে টিন লাগবে, আপনার একটা জমি কিনতে লাগলে টিন লাগবে। সো টিন আপনার তো এমনিতেই লাগবে, আপনি ব্যবসা করেন আর না করেন এমনিতেই টিন লাগে। আর ভ্যাট আপনার ব্যবসা ধরেন ই কমার্স বা অন্যান্য ব্যবসা করার জন্য প্রোপ্রাইটারশিপ এগুলো, বা আপনি যদি ইম্পোর্ট করেন, আপনি যদি প্রোপ্রাইটারশিপ হন, ইম্পোর্ট করেন, আপনার কিন্তু আইআরসি মানে আমরা জানি তো না আইআরসি মানে কি। আমরা কোম্পানি ফরমেশনের এই জিনিসটা আমার ধারণা আপনাদের বোঝা হয়েছে এবং কোনটা কী জিনিস আপনারা বুঝতে পেরেছেন। আমি এখন একটু ডিটেলে যেতে চাই, সেটা হচ্ছে এই যে আইআরসি বললাম, এবং আইআরসিও একটা ফি আছে। সো আপনি যদি ইম্পোর্ট করেন আপনার আইআরসি লাগবে, আপনি যদি এক্সপোর্ট করেন তাহলে ইআরসি লাগবে। সো আইআরসিকে বলে আইআরসি আর হচ্ছে ইআরসি। আইআরসি হচ্ছে ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, আর এটা হচ্ছে এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট। হ্যাঁ, এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট। সো আইআরসি ইআরসির ফি সম্ভবত 7,000 টাকা, ইয়ারলি ফি 7,000 টাকা, আর 5,000 টাকা বোধহয় রিনিউয়াল ফি। আইআরসি ডিপেন্ড করে, এখানে অনেকগুলো স্ল্যাব আছে, 5 লাখ টাকা থেকে শুরু করে 25 লাখ, 50 লাখ, 1 কোটি, 5 কোটি, এভাবে করে স্ল্যাব আছে। স্ল্যাব অনুযায়ী ফি, মানে আপনি বছরে যদি 1 কোটি টাকা, 50 লাখ টাকার আপনি প্রোডাক্ট ইম্পোর্ট করেন, আমদানি করেন, তাহলে এক ধরনের ফি। 50 লাখ টাকা এক্সিড করলে সেটা আরেক ধরনের ফি। সো এইভাবে স্ল্যাব অনুযায়ী এটাও এরকম 5,000, 8,000, 10,000 এরকম করে স্ল্যাব আছে, 18,000 এরকম করে স্ল্যাব আছে। সেই অনুযায়ী আপনি আইআরসিটা নিতে হবে। আর এক্সপোর্ট করতে চাইলে আপনাকে ইআরসিটা নিতে হবে। এবং আপনাকে আইআরসির জন্য আবেদন করতে হলে আপনাকে যেটা দিতে হবে একই জিনিস, সেখানেও আপনার কিছু ডকুমেন্ট দিতে হবে। এটা আপনি ট্রেড লাইসেন্স দিতে হবে 1 নাম্বার। আইআরসির জন্য অ্যাপ্লাই করতে হলে আপনাকে ট্রেড লাইসেন্স লাগবে। দেখেন এই ডকুমেন্টগুলো সব জায়গায় গুরুত্বপূর্ণ। 2 নম্বরে আপনাকে লাগবে হচ্ছে একটা ট্রেড বডির, কোনো একটা ট্রেড বডি। আপনি ধরেন ইন্টারনেট ব্যবসা করেন, ইন্টারনেটের একটা ট্রেড বডি আছে, আইএসপি অ্যাসোসিয়েশন। আপনি সফটওয়্যারের ব্যবসা করেন, সেটার একটা ট্রেড বডি আছে, যেমন বেসিস। হ্যাঁ, তারপরে আপনি যদি ই কমার্সের ব্যবসা করেন, সেটার একটা ট্রেড বডি আছে, যেমন ইক্যাব। সো তাদের একটা লাগবে, সনদ লাগবে আপনার। তো আপনি মেম্বার যদি হয়ে যান তাহলে আপনার কাছে তো সেই ট্রেড বডির সনদ আপনার কাছে থাকতেছে, তাই না? ট্রেড বডি সার্টিফিকেশন। তারপরে 3 নাম্বার হচ্ছে আপনার ব্যাংক সলভেন্সি লাগবে। তার মানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকতেই হবে, আপনি নাহলে কিন্তু আইআরসির জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। সো আপনার ব্যাংক সলভেন্সি, ব্যাংক থেকে একটা সলভেন্সি সার্টিফিকেট বললেই ব্যাংক দিয়ে দেয়, আপনার অ্যাকাউন্ট থাকলেই দিবে। 4 নাম্বার সেটা হচ্ছে আপনার যদি হয় প্রাইভেট লিমিটেড কোম্পানি হয় তাহলে মেমোরেন্ডাম অফ আর্টিকেলস অ্যান্ড অ্যাসোসিয়েশন দিতে হবে। আর যদি পার্টনারশিপ কোম্পানি হয় তাহলে পার্টনারশিপ ডিড দিতে হবে আপনাকে। হ্যাঁ, এই জিনিসগুলো আপনি যদি আরেকটা হচ্ছে যে 5 নাম্বার হচ্ছে যে টিআইএন, আপনাকে টিআইএন দিতে হবে। এখন 18 এইগুলো জমা দিয়ে ওই যে ফিটার কথা বললাম, ফিগুলো দিলে আপনি কিন্তু
আইআরসি পেয়ে যাবেন এবং ইআরসিও পেয়ে যাবেন ফিটা জমা দিলে। এখন খুব দ্রুত ওইগুলো অনলাইন করে ফেলেছে, খুব দ্রুত এগুলোর ইয়েগুলো পাওয়া যায়। কিন্তু এইটা আপনার শুধুমাত্র তখনই লাগবে যদি আপনি ইম্পোর্ট বা এক্সপোর্টের বিজনেস করেন, আদারওয়াইজ কিন্তু এটা আপনার লাগবে না। সো আমাদের আজকে উদ্দেশ্যটা যেটা ছিল কোম্পানি ফরমেশনে আমরা বলার চেষ্টা করেছি কি কি লাগবে। আপনার একটা নাম লাগবে, আমি যদি একটু রিক্যাপ করি, নামটা জয়েন্ট স্টক থেকে আপনাকে নেম ক্লিয়ারেন্স করে নিতে হবে। আপনার একটা মেমোরেন্ডাম অফ আর্টিকেলস বা পার্টনারশিপ ডিড লাগবে, যেটা জয়েন্ট স্টক থেকে নিবন্ধন করে নিতে হবে। আপনার ট্রেড লাইসেন্স লাগবে, আপনার টিআইএন লাগবে, ইটিন যেটা আপনার ভ্যাট বা বিন লাগবে। তারপরে হচ্ছে যে আপনার আরও যে জিনিসগুলো লাগবে আমি একটু ছোট করে, মানে এগুলো তো এখন কম্পালসারি, আমাদের এগুলো ছাড়া তো হয় না, তাই না? একটা কোম্পানিতে এখন এগুলো কমন হয়ে গেছে। সেটা হচ্ছে যে ধরেন আপনার একটা সুন্দর একটা লোগো লাগবে, যেটা আপনি ট্রেডমার্ক করে নিতে পারেন চাইলে, তাহলে ওই লোগোটা বা লোগো লাগবে আপনার। হ্যাঁ, তারপর আপনার ডোমেইন লাগবে। এটাও কিন্তু এক ধরনের এই যে আরজেএসসির মতো ডোমেইন, আপনি আপনার কোম্পানির নামে একটা ডোমেইন কিনে ফেলতে পারেন। সেই ডোমেইন অনুযায়ী আপনি ইমেল আইডি ক্রিয়েট করতে পারেন, বা আপনি জিমেইলও বা হটমেইল আপনি ইউজ করতে পারেন, হোয়াট এভার ইউ ওয়ান্ট। সো ডোমেইনটা রাখা উচিত, কারণ আপনার কোম্পানির নামে, যাতে আপনার কোম্পানি একসময় অনেক বড় হয়ে গেল কিন্তু আপনার ডোমেইনটা আপনার নামে নাই, অন্য কেউ কিনে রেখে দিয়েছে। সো আপনি তো তখন খুবই বিরক্ত হবেন বা এটা আপনার জন্য ক্ষতিকর হবে। সো নিজের কোম্পানির নামে ডোমেইনটা ডেফিনেটলি আপনাকে করে নিতে হবে। এছাড়া আর কি লাগে? আর যেটা লাগে সেটা হচ্ছে যে, আর এছাড়া বাকিগুলো তো বললাম। সো এই দুইটা জিনিস অতিরিক্ত লাগে। আমি যদি বললাম যদি এক্সপোর্ট ইম্পোর্ট করেন আপনাকে আইআরসি অথবা ইআরসি আপনাকে লাগবে। আর এরপরে এইভাবে আপনাকে কোম্পানিটা ফরমেশন হবে। আমি আজকে মূলত একটা কোম্পানি ফর্ম করতে গিয়ে আপনার কি কি লিগ্যাল ডকুমেন্ট যেগুলো লাগে সেগুলো জানার জন্যই আজকের এই সেশনটা আমরা করেছি। আপনারা প্রত্যেকে অনেক ভালো থাকবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।